হাই বন্ধুরা, বলিউড কিং শাহরুখ খানের অসাধারণ এক মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। আমাদের এই সমাজের মানুষজন সেই সব লোকদের পেছনে ছুটে বেড়ায় যারা ক্ষমতাশীল, টাকাওয়ালা। তারা বড় বড় অপরাধ করেও নির্দ্বিধায় সাধুর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেটার মাসুল দিতে হয় সাধারণ অসহায় মানুষদের, যারা দোষ না করেও দোষী। কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজে কিছু ভালো মানুষ আছে, কিছু হিরো আছে, যারা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে হলেও সত্যের পক্ষে লড়ে যায়, ক্ষমতার টাকার আড়ালে লুকিয়ে থাকা সত্যকে বের করে নিয়ে আসে। ঠিক এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছিল ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি মুভি। গল্পের শুরুতে দেখতে পাই রুবি টাওয়ারের উপর কোনো এক সন্ত্রাস বোমা ফিট করে রেখে গেছে, তাই ওই জায়গায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে চলে এসেছে। তখন মিডিয়া কর্মীর লোকজন, রিপোর্টাররা পুলিশকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল, কে এই বোমা ফিট করে গেছে, এটার জন্য কে দায়ী, আরো নানান প্রশ্ন। কিন্তু পুলিশ রিপোর্টারদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছিল। তখন একজন রিপোর্টার হঠাৎ বলে ওঠে, আমাদেরকে থামিয়ে রাখতে পারলেও আপনি রিপোর্টার অজয় বক্সিকে থামিয়ে রাখতে পারবেন না। এরপরই আমরা অজয় বক্সিকে দেখতে পাই। সে সবার চোখ ফাঁকি দিয়ে বিল্ডিং এর পাইপ বেয়ে বেয়ে ওপরে উঠে গেছে লাইভ সম্প্রচার করার জন্য। সেখানে বোম ডিসপোজাল, বোমকে অকেজ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর সেটাই অজয় তার কে টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার চালিয়ে যাচ্ছিল। অজয়ের সংবাদ উপস্থাপনা ও স্টাইল দর্শকদের মাঝে দারুণ জনপ্রিয়। তিনি নিউজকে বিভিন্ন নাটকীয়তা ও বিনোদনের মাধ্যমে দারুণভাবে উপস্থাপন করতে পারার জন্য খুবই ফেমাস। কিন্তু বোম ডিসপোজাল বোম ডিস্ট্রয় করতে গিয়ে ভুল করে ভুল তার কেটে ফেলে। এখন কি উপায়? বোম তো ব্লাস্ট হবে, সময় আছে কয়েক সেকেন্ড, সিঁড়ি বেয়েও নামা যাবে না নিচে, বিল্ডিং থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু অজয় এত উঁচু থেকে লাফ দিতে সাহস পায় না, কিন্তু কিচ্ছু করার নেই, জীবন বাঁচাতে তাকে বাধ্য হয়েই লাফ দিতে হয়। আর লাফ দেওয়ার সাথে সাথেই বোম ব্লাস্ট করে। এরপর অজয় ভাগ্যক্রমে জানেই বেঁচে যায়, আর সে সকলের সামনে হয়ে যায় হিরো। এরপর অজয় একদম হিরোর মতো কে টিভি চ্যানেল অফিসে এন্ট্রি নেয়। তাকে অভ্যর্থনা জানানোর জন্য অফিসের সমস্ত কর্মচারী ও তার বস কাকা চৌধুরী অপেক্ষা করছিল। অজয়কে তার বস মাথায় তুলে রাখে, আর তুলে রাখবেই না বা কেন, কারণ তার চ্যানেল অজয়ের জন্যই এত জনপ্রিয় হয়ে উঠেছে। অজয়ের জন্যই চ্যানেলের র্যাঙ্ক বেড়েছে, কারণ তার মতো করে কেউই নিউজ প্রেজেন্ট করতে পারে না। আর এজন্য কাকা অজয়কে একটা দামি গাড়ি গিফট করে। কিন্তু অন্যদিকে গ্যালাক্সি টিভি চ্যানেলের মালিক চিনয়ের মাথা খারাপ হয়ে গেছে, কারণ গত 3 বছরে কে টিভির জনপ্রিয়তা তাদের ছাড়িয়ে গেছে। অজয়ের জন্য কে টিভির জনপ্রিয়তা হু হু করে বেড়ে যাচ্ছে, আর তাদের গ্যালাক্সি টিভির জনপ্রিয়তা কমে যাচ্ছে। তাই তারা সবাই ডিসকাস করছিল অজয়কে ট্যাক্কার দেওয়ার জন্য তাদের এমন এক রিপোর্টার খুঁজে বের করতে হবে যিনি অজয়কে ছাড়িয়ে যেতে পারবে। এরপর অনেকগুলো রিপোর্টারের ইন্টারভিউ নিয়ে রিয়া ব্যানার্জির নিউজ প্রেজেন্টেশনের ধরন তাদের খুবই পছন্দ হয়। এরপর গ্যালাক্সি চ্যানেল রিয়াকে নিয়োগ দেয় এবং তাকে বলে দেওয়া হয় কে টিভির অজয়কে তোমাকে পরাজিত করতেই হবে। রিয়াও তার সাথে প্রতিযোগিতা করতে খুবই এক্সাইটেড। অজয় অফিস থেকে গাড়ি গিফট পেয়ে প্রথমেই বাবা মাকে দেখাতে আসে। অজয় বাবা মায়ের একমাত্র সন্তান। ছেলের এমন সফলতার জন্য বাবা মা অজয়কে নিয়ে খুব প্রাউড ফিল করে। এরপর অজয় তার ক্যামেরাম্যান শাহিদকে নিয়ে একটা রাজনৈতিক সমাবেশে যাচ্ছিল নিউজ কাভার করতে। শাহিদ তখন অজয়কে জানায় গ্যালাক্সি চ্যানেল তোকে বিট করার জন্য একটা মেয়ে নিয়োগ দিয়েছে। এসব আলোচনা করতে করতে তারা সমাবেশে এসে পৌঁছায়। তখন একজন রিপোর্টারকে এসে বলে, শুনেছি গ্যালাক্সি চ্যানেলের নতুন রিপোর্টার এসেছে। তখন লোকটি রিয়াকে দেখিয়ে দেয়। অজয় ক্যামেরা দিয়ে রিয়াকে দেখে। রিয়াকে দেখেই তার পছন্দ হয়, মেয়েটি ভীষণ সুন্দর। তাই অজয় রিয়ার সাথে কথা বলতে চায় এবং তাকে বলে, আমি অজয়, কে টিভি চ্যানেল রিপোর্টার। রিয়া বলে, হ্যাঁ, অনেক নাম শুনেছি। অজয়ের তখন ভাবসাব যেন বেড়ে যায়। তখন রিয়া বলে, এক্সকিউজ মি, আপনার নাম না, কে টিভির নাম অনেক শুনেছি। কৌশলে অজয়কে পচিয়ে দেয় আর কি। তখন অজয় রিয়াকে বলে, হট অ্যান্ড সুইট। রিয়া বলে, অজয় বলে, আপনাকে না, আমি কফির কথা বলছি।
অজয়ও তাকে চিকনে পচিয়ে দেয় আর কি। এরপরই মুখ্যমন্ত্রী আসন্ন নির্বাচনের জন্য ভাষণ দিতে চলে আসে এবং জনগণের সামনে অনেক ভালো ভালো ভাষণ মারে। তখন রিয়া মন্ত্রীকে প্রশ্ন করে, আপনার পার্টির মিস্টার শর্মা, তার বাসায় অস্ত্র পাওয়া গিয়েছে, তিনি এখন পুলিশ হেফাজতে আছে, কিন্তু তারপরও আপনি কেন তাকে নির্বাচন করার জন্য টিকিট দিচ্ছেন? মন্ত্রী বলে, মিস্টার শর্মা নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। এরপর অন্যান্য রিপোর্টাররা শর্মাকে নিয়ে নানা অভিযোগমূলক প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী কৌশলে প্রশ্নগুলো এড়িয়ে যায়। এরপর মুখ্যমন্ত্রী অজয়কে বলে কারাগারে গিয়ে শর্মার একটা সাক্ষাৎকার নেবে, তার সম্পর্কে একটা গুড ইমেজ তৈরি করতে হবে, তাহলে পার্টির জন্য ভালো হবে। অজয় বলে, ঠিক আছে, আমি সেটা দেখব। এরপর অজয় আবার রিয়াকে ফলো করে। তখন সে রিয়াকে ইমপ্রেস করার জন্য অনেক চেষ্টা করে। রিয়াকে এসে বলে, আগামীকাল 5:30টায় মুখ্যমন্ত্রী আমাকে শর্মার ইন্টারভিউ নিতে বলেছে, সবাই আমার পেছনে পড়ে আছে, কিন্তু আমি তোমার পেছনে পড়ে আছি। অজয় রিয়ার ঠিকানা নাম্বার নেওয়ার চেষ্টা করে, কিন্তু রিয়া তাকে এড়িয়ে যায়। অজয় নানাভাবে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে সামনে একটি মেয়েকে দেখে অজয় লুকিয়ে পড়ে। তখন মেয়েটা রিয়ার কাছে এসে বলে, এখানে অজয় ছিল না? অজয় রিয়াকে ইশারা ইঙ্গিতে রিকোয়েস্ট করে না বলার জন্য। রিয়া বলে, অজয় চলে গেছে, কিন্তু কেন বলুন তো? মেয়েটা তখন বলে, অজয় আমাকে বলেছে সে আমায় ভালোবাসে, কিন্তু সে ঘুরে বেড়ায় অন্য মেয়েদের সাথে। আসলে অজয় খুবই ফেমাস, তাই অনেক মেয়েরা তার জন্য পাগল, আর অজয় সেটার সুযোগ নিয়ে থাকে। মেয়েটা রিয়াকে বলে তার কাছে একটা ডায়েরি আছে যেখানে সে মেয়েদের নাম্বার লিখে রাখে। অজয় তো তার ডায়েরি ওখানেই গাড়ির উপর ফেলে রেখেছে। তখন রিয়া ডায়েরিটা বের করে দেখে অনেক মেয়ের নাম্বার সেখানে লেখা, আর ডায়েরির লেখা সব নাম্বার রিয়া তার ব্যাগের গোপন ক্যামেরা দিয়ে রেকর্ড করে নেয়। এরপর ওই মেয়েটা চলে যাওয়ার পর রিয়া হঠাৎ করে অজয়ের সাথে ভালো ব্যবহার করা শুরু করে। রিয়া তখন নিজে থেকেই অজয়কে নিজের ঠিকানা ও নাম্বার দিয়ে দেয়, এমনকি আগামীকাল 5:30টার সময় কফি খাওয়ার অফারও করে। অজয় তো মহা খুশি, মেঘনা চাইতেই বৃষ্টি। কিন্তু রিয়া বলে, কাল না তোমার শর্মার ইন্টারভিউ নেওয়ার কথা? কিন্তু অজয় রিয়ার জন্য সেটাও ক্যান্সেল করে দেয়। আগামীকাল রেস্টুরেন্টে তারা দেখা করবে। রিয়া বাসায় আসার পর রিয়ার মা রিয়াকে অনেকগুলো ছেলের ফটো দেখায় তাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু রিয়া এই মুহূর্তে বিয়ে করবে না। মা বলে, তোর যদি কোনো ছেলে পছন্দ থাকে সেটাও বলতে পারিস, আমি দ্বিমত পোষণ করব না। রিয়া বলে, মা বিরক্ত করো না, আমাকে কাজ করতে দাও। এরপর রিয়া তার ভিডিও রেকর্ড থেকে ডায়েরির সবগুলো নাম্বার নোট করছিল। রিয়া প্রতিটা নাম্বারে নাম্বারে ফোন করে জানায়, আমি অজয়ের নতুন সেক্রেটারি, অজয় আপনার সাথে কাল 5:30টায় দেখা করতে চায়। বানিয়ে বানিয়ে আরো অনেক কথা সে বলে। যাই হোক, পরদিন অজয় রেস্টুরেন্টে অপেক্ষা করছিল রিয়ার জন্য, কিন্তু সে তাকিয়ে দেখে তার এক্স এখানে চলে এসেছে। তার এক্স এসেই তাকে হাক করে। কিছুক্ষণ পর দেখে তার আরো অন্যান্য এক্স গুলো দেখা করতে চলে এসেছে। এত সব এক্সদের দেখে অজয় বেহুশ হয়ে ওখানেই পড়ে যায়। অন্যদিকে রিয়া কারাগারে চলে গেছে মিস্টার শর্মার ইন্টারভিউ নেওয়ার জন্য। মূলত রিয়ার এটাই প্ল্যান ছিল, অজয়কে মাইকা চিপায় ফেলে শর্মার ইন্টারভিউ নেওয়া। যেই ইন্টারভিউ অজয়ের নেওয়ার কথা, সেই ইন্টারভিউ রিয়া নিতে চলে এসেছে। শর্মাকে গিয়ে সে পরিচয় দিয়েছিল, আমি অজয়ের সাথে কাজ করি। শর্মার ইন্টারভিউ নেওয়ার সময় শর্মা নিজের নামে ভালো ভালো কথা বলে, সে সম্পূর্ণ নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। এরপর ইন্টারভিউ নেওয়া শেষ হলে শর্মা জেলের গেট খুলে বেরিয়ে আসে। এটা দেখে রিয়া তো পুরাই অবাক। শর্মা রিয়াকে বিশ্বস্ত লোক ভেবে নিজের সেলে নিয়ে যায়। রিয়া শর্মার সেলের মধ্যে দেখতে পায় কারাগারের ভেতরে সে খুব আরাম আয়েশে রয়েছে, টিভি, ফ্রিজ সবকিছুই রয়েছে, এবং তার পার্টির লোকেরা বসে বসে সেখানে জুয়া খেলছে। রিয়া এসব কিছু তার গোপন ক্যামেরায় ভিডিও করে নেয়। পরদিন মুখ্যমন্ত্রী গ্যালাক্সি টিভি চ্যানেলে যখন শর্মার ওই গোপন ভিডিও দেখতে পায়, তখন তার মাথা নষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে কে টিভির মালিক কাকাকে ফোন করে ইচ্ছে এরকম থ্রেট দিতে থাকে।
ইন্টারভিউ নেওয়ার কথা অজয়ের, সেখানে অজয়ের আগে ওই মেয়ে কি করে গেল? ওই নিউজ তার পার্টির উপর খারাপ প্রভাব ফেলবে। কাকা জানায় আমি দেখছি বিষয়টা। কাকার তো অজয়ের উপর মেজাজ খারাপ। এরপর অজয় অফিসে আসলে কাকা অজয়কে যে সমস্ত বকা বাণিজ্য করবে, অজয় সেই বকাগুলো নিজেই নিজেকে দিতে থাকে, কারণ সে তো জানেই সে কি ভুল করেছে। কেপিভি মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করত। কাকা অজয়কে খুব বেশি প্রেসারও দিতে পারে না, কারণ অজয়ের জন্যই তার চ্যানেল এতদূর এগিয়েছে। অন্যদিকে দেখতে পাই গ্যালাক্সি চ্যানেল আরেক বিরোধী পার্টি রামাকান্তের সাথে আঘাত করে। রামাকান্তকে আসন্ন নির্বাচনের জন্য কিভাবে হাইলাইট করা যায় সেটা নিয়ে তারা ভালো ভালো নিউজ করবে। রিয়া যেহেতু মুখ্যমন্ত্রীর পার্টির নিউজ করে ব্যাড ইফেক্ট ফেলেছে, তাই অজয়ের এর একটা প্রতিশোধ নিতে হবে। শহরের অন্যতম মাফিয়া সদস্য পাপ্পু জুনিয়রকে অজয়ের কাজে লাগাতে হবে। পাপ্পু জুনিয়রের পাবলিসিটি দরকার, খ্যাতি দরকার, কিন্তু সে এমন কোনো কাজই করতে পারে না যে সাধারণ মানুষজন তাকে দেখে ভয় পাবে, তাকে চিনবে। আর সেটারই সুযোগ নেয় অজয়। পাপ্পু অজয়কে বলে আমার পাবলিসিটির খুবই প্রয়োজন। অজয় বলে তাহলে তুমি রামাকান্তকে নিয়ে দু একটা কথা শুনিয়ে দেবে, আমি তোমার পাবলিসিটি করব। এটা শুনে সে মহা খুশি। এরপর দেখতে পাই রামাকান্ত একটা সমাবেশে বক্তব্য রাখবে। রিয়া সেটার পজিটিভ রিপোর্ট তৈরি করছিল। ঠিক সে সময় অজয় পাপ্পুকে নিয়ে সেখানে হাজির। পাপ্পু হঠাৎ করে রামাকান্তকে বলতে বলতে যায়, আরে দোস্ত, আমরা শৈশবের বন্ধু ছিলাম, আমাকে চিনতে পারছিস না? আমি তোর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। রামাকান্ত জনসভায় তাকে নাও করতে পারে না। তখন পাপ্পু মাইকে রামাকান্তকে নিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলতে থাকে। এসব শুনে রামাকান্ত বলে এই লোক যা বলছে সব মিথ্যে। তখন লোকজনের ভিড়ে একজন লোক কালো চাদর পরে এগিয়ে আসছিল। তারপর সেই লোকটি স্টেজের কাছে এসে পিস্তল বের করে রামাকান্তের পার্টির একজন মোগান গুপ্তাকে 6টা গুলি করে হত্যা করে। কিন্তু কেন হত্যা করলো সেই কারণ পরে জানতে পারবো। গুলি করার পর পুলিশ এসে লোকটিকে গ্রেপ্তার করে। এসব ঝুট ঝামেলার পর রাতে অজয় রিয়াকে বাসায় এগিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু আবহাওয়া খারাপ, বৃষ্টি নামবে। রিয়া নিজের ছাতাটাও খুলতে পারছিল না। অজয় বলে আমাকে দাও। এরপর অজয় ছাতা নিয়ে খুব ভাব নিয়ে বলছিল এভাবে খুলতে হয়, কিন্তু ছাতা খুলতে গিয়ে সে ছাতাই ভেঙে ফেলে। রিয়ার সামনে তার হিরোগিরি জিরো হয়ে যায়। ঠিক তখনই বৃষ্টি এসে দুজনকে ভিজিয়ে দেয়। ওই মুহূর্তে অজয় নিজের জ্যাকেটটা খুলে রিয়াকে পরিয়ে দেয়। এরপর ভিজতে ভিজতে তারা বাসায় যাচ্ছিল। অজয়ের জ্যাকেটে রিয়া অর্ধেক খাওয়া কলা খুঁজে পায়। অজয় বলে ও, আমি সবসময় অর্ধেক কলা খেয়ে অর্ধেক পকেটে রেখে দিই, কখন দরকার হয় বলা তো যায় না। এই বলে সেটা খেয়ে ফেলে। কিন্তু বিষয়টা রিয়ার কাছে খুবই ডিসগাস্টিং লাগে। অজয়ের এরকম নানান সব অদ্ভুত কর্মকাণ্ডে রিয়া শেষ পর্যন্ত হাসতে বাধ্য হয়। এরপর রিয়া অজয়কে নিজের বাসায় নিয়ে আসে। রিয়ার মা অজয়কে দেখে তো মহা খুশি, কারণ সে তো ফেমাস রিপোর্টার। রিয়ার মা মনে করতে থাকে অজয় রিয়ার বয়ফ্রেন্ড, তাই সে অজয়ের অনেক খাতির যত্ন করতে থাকে। আর অজয়ও সেটার সুযোগ নিয়ে বেশ মজা নিতে থাকে। কিন্তু রিয়া মাকে বোঝানোর চেষ্টা করে, মা তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। অজয় কিছুক্ষণ হাসি তামাশা করে চলে যাওয়ার সময় বাইরে এক্কা দোক্কা খেলার কোড দেখতে পায়। তাই ছোটবেলার কথা মনে পড়ে যাওয়াতে অজয় এক্কা দোক্কা খেলে। বিষয়টা রিয়া ব্যালকনি থেকে দেখে হাসছিল। তার কাছেও বিষয়টা খুবই ভালো লাগে। আর এদিকে রামাকান্ত গুপ্তার মৃত্যুকে কেন্দ্র করে জনগণের কাছ থেকে সিম্প্যাথি নিতে থাকে। পরিকল্পিতভাবে তাকে হামলা করা হয়েছিল, এসব নানান কথা বলে জনগণের মনে জায়গা দখল করছিল। রামাকান্তের সুযোগ এসেছে এই বিষয়টাকে পুঁজি করে শান্তির কথা বলে জনগণের সিম্প্যাথি অর্জন করা। তাই সে তার চেলাপেলাদের ফোন করে বলে দেয় শহরে একটা হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি করার জন্য। এরপর দেখতে পাই রামাকান্তের লোকজন শহরে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা শুরু করে, একটা দাঙ্গা সৃষ্টি করে, ঘর বাড়ি দোকানপাটে আগুন লাগিয়ে দেয়। কিন্তু এসব কিছুর দোষ বিরোধী পার্টির উপর সে চাপিয়ে দেয়।
আর জনগণের কাছে মিডিয়ার সামনে রামাকান্ত শান্তির কথা বলে বেড়ায়, আমি শান্তি চাই, দাঙ্গা নয়, এসব কিছু বন্ধ হোক। এগুলো বলে জনগণের মনে সে জায়গা করে নিচ্ছিল। আসন্ন নির্বাচনে সে উঠতে পারলে শান্তি ফিরে আসবে, এসব বলে বেড়াচ্ছিল। এরকম প্রচারণা দেখে মুখ্যমন্ত্রীর তো মাথা খারাপ হয়ে যায়। তাই সে পুলিশ কমিশনারকে ফোন করে জানিয়ে দেয়, আপনি প্রেসের সামনে এটা বলে দিন যে রামাকান্ত জনগণের সিম্পেথি পাওয়ার জন্য সে নিজেই গুলি করার জন্য লোক ভাড়া করেছিল। অন্যদিকে রামাকান্ত কমিশনারকে ফোন করে বলে, তুমি প্রেসের সামনে ঘোষণা করে দাও যে লোকটা গ্রেপ্তার হয়েছে সে মুখ্যমন্ত্রীর পার্টির লোক ছিল। কমিশনার তো মহা বিপদে পড়ে যায়। দুজনেই ফোন করে বলছে একে অপরের উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য। এখন সে কি করবে ভেবে পাচ্ছিল না। এরপর সে প্রেসের সামনে ঘোষণা করে যে লোকটা গ্রেপ্তার হয়েছে সে কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলের কেউই নয়, সে একজন বিদেশি আতঙ্কবাদী। এই হামলায় বিদেশিদের হাত রয়েছে। আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য লোকটাকে পাঠানো হয়েছে। এই কথা বলে কমিশনার দুপক্ষের কাছেই ভালো থাকে। এখন তাকে আর কেউ দোষ দিতে পারবে না। কিন্তু এই নিউজটা যখন পাপ্পু জুনিয়র দেখে তখন ভাবে, এই সন্ত্রাসী যদি আমাদের গ্যাংয়ের সদস্য হয় তাহলে পুরাই আগুন। যে করেই হোক আমাদের পাবলিসিটির জন্য এই লোককে পুলিশের হাত থেকে কিডন্যাপ করতে হবে। পুরো মুভিতে পাপ্পু জুনিয়রের ভূমিকা ছিল মানুষকে বিনোদন দেওয়ার জন্য। এরপর সেই খুনিকে জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হচ্ছিল। পাপ্পু লোকজন নিয়ে কিডন্যাপ করার জন্য প্রস্তুত। তারা কিডন্যাপ করতে বিদ্যুৎ বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর যখন বিদ্যুৎ আবার চলে আসে তখন হঠাৎ করে খুনি উধাও, তাকে অলরেডি কিডন্যাপ করা হয়েছে। তার কিছুক্ষণ পর সেখান থেকে অজয় ও রিয়া একসাথে গাড়িতে করে চলে আসছিল। সামনে চেকপোস্ট পড়লে পুলিশ অজয়কে দেখে গাড়ি আর চেক করে না, গাড়ি ছেড়ে দেয়। কিন্তু সেই গাড়িতেই ওই খুনি লুকিয়েছিল। এরপর পাপ্পু তার আস্তানায় এসে যখন ড্রাম খুলে তখন দেখতে পায় তারা অন্ধকারে ভুলবশত নিজেদের লোককে কিডন্যাপ করে ফেলেছে। আর অজয় তাদের বোকা বানিয়ে ওই খুনিকে তুলে নিয়ে গেছে। তার নাম হচ্ছে মোহন যোশী। তাকে নিরাপদ জায়গায় নিয়ে এসে অজয় রিয়ার ব্যাগের গোপন ক্যামেরা অন করে যোশীকে জিজ্ঞাসা করে, পুলিশ আপনাকে খুঁজছে, আপনি একজন আতঙ্কবাদী, একজন সন্ত্রাসী। কিন্তু যোশী চিৎকার করে বলে, আমি কোনো আতঙ্কবাদী নই, সন্ত্রাসী নই। যোশী রিয়াকে বলে, তোমার মতো আমার একটা মেয়ে ছিল, নাম কবিতা। মোকান গুপ্তা ইন্ডাস্ট্রিতে সে 30 বছর ধরে চাকরি করেছে। তাই সেই কোম্পানিতে তার মেয়ে কবিতার চাকরি দেওয়ার কথা ছিল তার বসের। কবিতা যখন ইন্টারভিউ দিতে যায় তখন গুপ্তা মেয়েটিকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। ধর্ষণ করার পর রাস্তায় ফেলে রেখে চলে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে পরবর্তীতে কবিতাকে আর বাঁচানো সম্ভব হয় না। তার একমাত্র আদরের মেয়ের এরকম মৃত্যু বাবা হয়ে সে কোনোভাবেই মেনে নিতে পারে না। প্রতিশোধের আগুন তার মধ্যে জ্বলতে থাকে। অনেকদিন ধরে গুপ্তাকে মারার জন্য সে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু সেদিন জনসভায় গুপ্তাকে দেখার পর তাকে সে গুলি করে মেরে ফেলে। তার মুখে এই সত্য ঘটনা শোনার পর অজয় ও রিয়া দুজনেই ইমোশনাল হয়ে যায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যোশীর এই সত্য ঘটনা তারা মানুষের কাছে তুলে ধরবে। চ্যানেলের হয়ে আর কোনো মিথ্যা নিউজ করবে না। তারা উপলব্ধি করতে পারে মিডিয়া সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মিডিয়া যদি ভুল পথে চলে তাহলে দেশ ও জনগণ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। যোশী তাদের রিকোয়েস্ট করে, আমাকে পুলিশ ধরার আগে আমি স্ত্রীর সাথে একটিবার দেখা করতে চাই। এরপর অজয় ও রিয়া যোশীকে নিয়ে আলাদা এক বাসায় নিয়ে আসে যেখানে তাদের কেউ খুঁজে পাবে না। রিয়া ও অজয় খুব ছোট ছোট বিষয় নিয়ে দুজনে সারাক্ষণ ঝগড়া করে। তাদের এমন ঝগড়া দেখে যোশী এসে বলে, আমার মনে হয় তোমরা একে অপরের জন্য জন্মগ্রহণ করেছো। দুজনে ঝগড়া করতে যদি এতই পছন্দ করো তাহলে বিয়ে করে ফেলো। দুজনেই বলে কখনোই না। এরপর যোশী তাদের বলে, যখন প্রেম আসে তখন জাদুর মতো আশেপাশের সবকিছু বদলে যায়। তোমরা কি সেই জাদু দেখতে চাও? এক কাজ করো, তোমরা দুজনে একে অপরের দিকে চোখে চোখ রেখে ভালোবাসার দৃষ্টিতে তাকাবে।
এরপর দেখবে ম্যাজিক। এরপর দুজনে একে অপরের দিকে চোখে চোখ রেখে তাকায়। তখন সত্যি দুজনে ম্যাজিকের মতো প্রেমের কল্পনার জগতে হারিয়ে যায়। যাই হোক, পরের দৃশ্যে অজয় ও রিয়া যোশীকে একটা সারপ্রাইজ দেয়। যোশীর স্ত্রীকে সামনে এনে হাজির করে। যোশীর স্ত্রীর সাথে দেখা হলে দুজনে খুব ইমোশনাল হয়ে যায়। তাদের এই উপকারের কথা যোশী ও তার স্ত্রী কোনোদিনও ভুলবে না। তাই যোশীর স্ত্রী নিজের হাতের 2টা বালা খুলে রিয়াকে উপহার দেয় তার বিয়ের জন্য। রিয়া ও অজয় তার ছেলে মেয়ের মতোই। এরপর কে টিভি ও গ্যালাক্সি টিভির মালিককে এখানে ডেকে আনা হয়। রিয়া ও অজয়ের কাছে যোশীর বলা সেই সত্য ঘটনার ট্যাপ রেকর্ড রয়েছে। যোশী কেন গুপ্তাকে মেরেছিল আর সেটা জনগণের সামনে তুলে ধরতে চায়। সে কোনো আতঙ্কবাদী নয়, সন্ত্রাস নয়। এরপর 2 চ্যানেলের মালিক যোশীকে আশ্বস্ত করে যোশীকে এখান থেকে নিয়ে যায়। চিন্তার কোনো কারণ নেই, সত্যিটা প্রকাশ করা হবে। কিন্তু যোশীকে নিয়ে যাওয়ার পর কে টিভির মালিক কাকা ও গ্যালাক্সি টিভির মালিক মিস্টার চিন্ময় মুখ্যমন্ত্রী ও রামাকান্তকে গিয়ে সব ঘটনা খুলে বলে। রামাকান্ত মহা টেনশনে পড়ে যায়। যোশীর দেওয়া সেই ভিডিও রেকর্ড যদি প্রকাশ হয় তাহলে তার পার্টির সুনাম নষ্ট হয়ে যাবে, সবকিছু ফাঁস হয়ে যাবে। তাই রামাকান্ত বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর সাথে আতাত করতে বাধ্য হয়। আপনি যা বলবেন তাই করব। মুখ্যমন্ত্রী রামাকান্তকে অফার করে, আপনি যদি আমার সাথে যোগ দেন, সমর্থন দেন, তাহলে আমি আপনাকে উপমুখ্যমন্ত্রী বানাবো। তার এই অফারে সে রাজি হয়ে যায়। অন্যদিকে কে টিভি ও গ্যালাক্সি টিভিকে খুশি রাখতে নিজেদের হাতে রাখার জন্য তাদের নন স্টপ 24 ঘন্টা নিউজ সম্প্রচার করার অনুমতি দেওয়া হয়। এতে করে তারাও খুশি, কারণ তাদের চ্যানেল অনেক লাভবান হবে, অনেক স্পন্সর পাবে, যা দিয়ে তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। পরবর্তীতে দেখতে পাই যোশীকে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং নিউজে প্রচার করা হচ্ছে যোশী একজন আতঙ্কবাদী, সন্ত্রাসী। অন্যদিকে বিরোধী দল রামাকান্ত মুখ্যমন্ত্রীর সাথে যোগ দিয়েছে। এসব নিউজ দেখে অজয়ের তো মেজাজ খারাপ হয়ে যায়। তার বুঝতে বাকি থাকে না তারা সরকারের সাথে আতাত করেছে। এরপর অজয় কাকার সাথে গিয়ে এই বিষয়টা নিয়ে প্রচন্ড রাগারাগি করতে থাকে। এরকম কাজ সে কিভাবে করতে পারলো। কাকাও এখন আর অজয়কে পাত্তা দেয় না, কারণ সরকার এখন তার পক্ষে। অজয় থাকলেই কি না থাকলেই কি, কিন্তু অজয় তাকে বলে যায় যে করেই হোক যোশীকে সে উদ্ধার করবে আর সত্যতা প্রমাণ করবে। এরপর চাকরি ছেড়ে চলে যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী, দুর্নীতিবাজ পুলিশ সবাই মিলে যোশীকে চাপ প্রয়োগ করে। সে অজয়ের কাছে যে সত্যিটা বলেছিল সেটার ভিডিও ট্যাপ রেকর্ডারটা কোথায় আছে, কারণ সেটা পাবলিক হয়ে গেলে তাদের পার্টির ক্ষতি হয়ে যাবে। যোশী প্রথমে বলতে না চাইলেও মুখ্যমন্ত্রী তাকে থ্রেট দেয়, যদি না বলো তাহলে অজয় ও রিয়াকে মেরে ফেলবো। তখন যোশী বলে, না, তাদের মারবে না, আমি বলছি ট্যাপটি কোথায় আছে, কিন্তু তাদের মেরো না প্লিজ। এরপর যোশী বলে দেয়। মুখ্যমন্ত্রীর লোকজন ওই বাসায় গিয়ে সবকিছু লুটপাট করে ট্যাপটি নিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী ট্যাপটি ভেঙে না ফেলে সেটা কাকার কাছে রেখে দিতে বলে, কারণ এই ট্যাপের ব্যাপারে রামাকান্ত এখনো কিছু জানে না। পরবর্তীতে রামাকান্ত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এই ট্যাপ রেকর্ডার দিয়ে ব্ল্যাকমেইল করে তার মুখ বন্ধ রাখা যাবে। অন্যদিকে অজয়, রিয়া যোশীর স্ত্রীকে নিয়ে কারাগারে যায় যোশীর সাথে দেখা করতে। ট্যাব যেহেতু তাদের হাতছাড়া হয়ে গেছে, তাই অজয় আবার যোশীর কাছে সেই সত্য ঘটনার সাক্ষাৎকার নিতে চায়। তাহলে সে প্রমাণ করতে পারবে সে নির্দোষ। কিন্তু যোশী সাক্ষাৎকার দিতে রাজি হয় না, কারণ তারা অনেক ক্ষমতাশালী লোক, তোমাদের ক্ষতি করবে। সে কোনোভাবেই আর সাক্ষাৎকার দিতে রাজি হয় না। এরপরে যোশী রাজনৈতিক, আইনি বিভিন্ন চাপে আদালতে স্বীকার করে সে একজন আতঙ্কবাদী, একজন সন্ত্রাসী। তাই আদালত তার ফাঁসির রায় দেয়। আর এই বিষয়টাকে ন্যাশনাল ইস্যু করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে থাকে। অন্যদিকে অজয় ও রিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে যোগাযোগ করে সততা তুলে ধরার জন্য, কিন্তু কোনো সংবাদ মাধ্যমই সরকারের বিরুদ্ধে নিউজ করার সাহস পায় না, কারণ এতে করে তাদের ব্যবসা হুমকির মধ্যে পড়বে। তাদের কাছে সেই ভিডিও ট্যাপটিও নেই যে সত্যিটা প্রকাশ করবে। তাই পাপ্পু জুনিয়রকে সাথে নিয়ে নতুন একটা প্ল্যান করে।
তারা একটা নকল ট্যাব বানায় এবং এটা নিয়ে কাকাকে গিয়ে বলবে তাদের কাছে আরো একটা কপি ছিল। এসব বলে বিভিন্ন কৌশলে আসল ট্যাবটি উদ্ধার করতে হবে। এরপর কাকার জন্মদিন অনুষ্ঠানে অজয় হাজির হয়। নিজের কাজ হাসিলের জন্য কাকার কাছে ভুল স্বীকার করে আবার কাজ করতে চায়। তখন নকল ট্যাবটি বের করে বলে, আমার কাছে একটা কপি আছে। এই বলে চালাকি করে ট্যাবটি ফেলে দেয়, কিন্তু সেটা রামাকান্তের পায়ের সামনে গিয়ে পড়ে। কাকা ও চিন্ময় দ্রুত রামাকান্তের থেকে ট্যাবটি নিয়ে নেয়। তাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না এই ট্যাবের ভিডিও সম্পর্কে। কাকা অজয়কে বলে, তুমি তো সব প্ল্যান নষ্ট করে সারছিলে, ট্যাবের ব্যাপারে সে কিছুই জানে না। অজয় বলে, ট্যাবটা আসল ট্যাবের সাথে নিরাপদে রেখে দিন। এরপর কাকা দ্রুত ট্যাবটা আসল ট্যাবের সাথে রেখে দেয়। তখন পাপ্পু লুকিয়ে সেটা দেখে ফেলে, আর অজয় ও রিয়া অনুষ্ঠানে নাচ গান করে সবাইকে মাতোয়ারা করে রাখে। তাদের সবার মনোযোগ নিজেদের দিকে নিয়ে আসে তারা। আর সেই সুযোগে পাপ্পু অনেক কষ্টের পর ওই লকারটা খুলে আসল ট্যাবটি উদ্ধার করে সেখান থেকে অজয় ও রিয়াকে নিয়ে কেটে পড়ে। এরপর কাকা যখন দেখতে পায় তার লকার থেকে ট্যাবটি নিয়ে চলে গেছে, তারা বুঝতেই পারেনি তাদের বোকা বানানো হয়েছে। এরপর বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানানো হয়। তখন তাদের মাথা নষ্ট হয়ে যায়। রামাকান্ত বিষয়টা জানতে পেরে বলে, যদি আপনার জন্য আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয় তাহলে আপনাকেও ডুবিয়ে ছাড়বো। অন্যদিকে যোশীর তো ফাঁসির রায় হয়ে গেছে, আজকে সেটার কার্যকর করা হবে। তাই শেষবারের মতো স্ত্রীর সাথে দেখা করার সুযোগ হয়। কিন্তু জীবনের এই শেষ সময়ে এসেও যোশী নিজের কথা না ভেবে স্ত্রী ওষুধ ঠিকভাবে খায় কিনা সেগুলো জিজ্ঞাসা করছিল। ব্যাংকে কিছু টাকা জমা আছে, সেগুলো উঠানোর জন্য তাকে বলে, নিজের খেয়াল রাখতে বলে। স্বামীর মুখে এসব শুনে সে ইমোশনাল হয়ে যায়, তাই সে স্ত্রীকে কাঁদতে না বলে। যোশীর ফাঁসির নিউজ টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করা হচ্ছিল। অন্যদিকে অজয়, রিয়া, পাপ্পু কিভাবে যোশীকে বাঁচানো যায় সেটা নিয়ে ভাবছিল। প্রথমে তাদেরকে টিভি স্টেশন রুমের কন্ট্রোল নিয়ে নিতে হবে। এরপর অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে তারা স্টেশন রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করেই কন্ট্রোলারকে হুমকি ধামকি দিতে থাকে। এই সব নিউজ সম্প্রচার বাদ দিয়ে কন্ট্রোলারকে ওই ট্যাবটি লাইভ দেখানোর জন্য বাধ্য করে। এরপর যোশীর ওই ভিডিও ট্যাবটি লাইভ সম্প্রচার করা হয়, যেটা লাইভ দেখে মুখ্যমন্ত্রী, রামাকান্ত তাদের সবার মাথা খারাপ হয়ে যায়। সারা দেশের জনগণ সেই লাইভটি দেখছিল। দেশের মানুষ যোশীর কাছে জানতে পারে সে কোনো সন্ত্রাসী নয়, আতঙ্কবাদী নয়। সে তার মেয়ে কবিতার ধর্ষণের বদলা নিয়েছে। অনেকদিন ধরে সে মগনলাল গুপ্তাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু একদিন যখন রামাকান্তের জনসভায় তাকে দেখতে পায় তখন সে গুপ্তাকে মেরে তার মেয়ের প্রতিশোধ নেয়। বাবা হয়ে তার এই কাজ করাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে সে অপরাধী। এরপরই অজয় লাইভে চলে আসে আর বলে, এটাই ছিল যোশীর জীবনের আসল সত্যি ঘটনা। সে একজন অতি সাধারণ মানুষ। অজয় দেশবাসীর কাছে প্রশ্ন ছুড়ে দেয়, যোশীর এই ঘটনার জন্য যদি আজ আপনারা নীরব থাকেন তাহলে তার মৃত্যুর জন্য আপনারাই দায়ী। এটা একটা হত্যাকাণ্ড হবে। কাল আপনার সাথে যদি এই ঘটনা ঘটে তাহলে আপনি কি করবেন? অজয় দেশবাসীকে যোশীকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে বলে। যদি কেউ নাও আসে সে একাই যাবে। এসব বলে খুব ইমোশনাল হয়ে যায়। তখন রিয়া তাকে সান্ত্বনা দিতে আসে। এরপর দেখতে পাই অজয়ের কথা শুনে শহরের সব শ্রেণীর লোকজন সব কাজ ফেলে রেখে যোশীকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য বের হয়ে পড়ে। কিন্তু এরই মধ্যে দুর্নীতিবাজ পুলিশ এসে অজয়কে গ্রেপ্তার করে। সরকারের বিরুদ্ধে গিয়ে সত্য ঘটনা প্রকাশ করার জন্য, সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পুলিশ অজয়কে অনেক মারধর করে। মারতে মারতে তাকে রাস্তায় ফেলে দেয়। রিয়া দৌড়ে আসে অজয়ের কাছে। অজয়কে বলে, উঠো অজয়, আমরা একা নই, তাকিয়ে দেখো আমাদের সাথে পুরো দেশ রয়েছে। এরপর অজয় তাকিয়ে দেখে হাজার হাজার মানুষ তাকে সমর্থন দিতে চলে এসেছে। যা দেখে অজয়ের মনোবল আরো বেড়ে যায়। এত জনসংখ্যা দেখে পুলিশও তখন ভয় পেয়ে যায়। তখন অজয় দেশের পতাকা নিয়ে, দেশবাসীকে নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে কারাগারের দিকে এগিয়ে যায় যোশীকে বাঁচাতে।
কারাগারে যোশীকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে দ্রুত ফাঁসিতে ঝোলানোর জন্য মুখ্যমন্ত্রী রামাকান্ত খুব তাড়াহুড়া করছিল। এরই মধ্যে অজয় সবাইকে নিয়ে সমস্ত বাধা পেরিয়ে কারাগারে ঢুকে যায়। তখন মুখ্যমন্ত্রী অজয়কে দেখে সে নিজেই জল্লাদকে সরিয়ে দিয়ে যোশীকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তখন অজয় দৌড়ে এসে এক লাফ দিয়ে যোশীকে ধরে ফেলে। এরপর সে যোশীকে ফাঁসির হাত থেকে রক্ষা করে। তখন সব জনগণ মুখ্যমন্ত্রী রামাকান্তকে ধরে মারধর করা শুরু করে। এরপর যোশী এত মানুষ দেখে খুবই অবাক হয়। তাকে বাঁচানোর জন্য সবাই এক হয়েছে, তাই সে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সত্যের জয় হয়েছে। তখন রিয়া সমস্ত জনগণের সামনে অজয়কে বলে, তুমি কি আমায় বিয়ে করবে? উপস্থিত সকলেই বলে, হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও। অজয় তো এমনিতেই তাকে ভালোবাসে। তখন সকলের সামনে রিয়াকে বিয়ে করতে রাজি হয়। এরপর জনগণও খুশি, আর তারা দুজনে তো মহা খুশি। অজয় ও রিয়ার ভালোবাসা পূর্ণতা পায়। ঝগড়া করতে করতে শেষমেশ একে অপরকে ভালোবেসে বিয়েই করে ফেলে। আর মুভিটা এখানেই শেষ হয়। সবশেষে মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।